যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। ভোরবেলা মোটামুটি তখন ৬টা বাজে। চারিদিকে ঘন জঙ্গল, তারই মধ্যে কৃষ্ণকান্ত নামের একজন লোক কাউকে যেন খুঁজে বেড়াচ্ছেন। নীলাবন্তী, মা নীলাবন্তী, কোথায় তুমি? অনেকক্ষণ এদিকে ওদিকে খোঁজার পর উনি দেখতে পেলেন ওনার ১২ বছর বয়সী মেয়ে নীলাবন্তী জঙ্গলের মাঝে হিংস্র পশুদের নিয়ে বসে আছে। এমন দৃশ্য দেখে ওনার ভয়ের শরীরে কাঁটা দিয়ে উঠল। কেউ যদি এই দৃশ্য দেখে খুব মুশকিল হয়ে যাবে। উনি তৎক্ষণাৎ নীলাবন্তীর হাত ধরে টেনে ওকে বাড়িতে নিয়ে এলো। নীলাবন্তী জন্মের পর থেকেই লোকেদের সাথে খুব কম কথা বলতো। ও জঙ্গলে গিয়ে পশু পাখিদের সাথে দেখা করত এবং সময় তাদের সাথেই কাটিয়ে দিত। ধীরে ধীরে নীলাবন্তী বড় এবং সুন্দরী হয়ে উঠল। গ্রামের লোকেরা তাকে প্রতিদিন জঙ্গলে যেতে দেখত। তার এই সব কাণ্ড দেখে তারা নিজেদের মধ্যে কথাও বলতো, কিন্তু এতে নীলাবন্তীর কিচ্ছু যায় আসত না। একদিন নীলাবন্তী অনেক রাত হওয়ার পরেও বাড়ি ফিরে আসেনি, তাই কৃষ্ণকান্ত খুবই চিন্তা করছিলেন। অনেকক্ষণ পর যখন ও বাড়ি ফিরল, ওর মুখে একটা সুন্দর হাসি ছিল আর হাতে একটা বই। কৃষ্ণকান্ত মেয়ের উপর চিৎকার করে উঠল, নীলাবন্তী, তুমি এত রাত পর্যন্ত জঙ্গলের মধ্যে করোটা কি? কতদিন আর তুমি এরকম জঙ্গলে গিয়ে নিজের সময়টা নষ্ট করবে? বাবা, আমি ওখানে আমার সময় নষ্ট করি না। আমার জানার ছিল এটাই যে আমি বাকি মেয়েদের থেকে আলাদা কেন, আর আজ সেটা আমি জানতেও পেরেছি। এরপর থেকে আমি যাই করব, যেখানেই যাব, তুমি আমায় কোনো রকম বাধা দেবে না। কিন্তু শুধু পশু পাখিদের সঙ্গেই নয়, আমি এখন গাছপালা, পাহাড় আর ভূত পিশাচের সঙ্গে কথা বলার উপায়ও জেনে গেছি। তার সঙ্গে আমি এই উপন্যাস লিখে আমার জীবনের একটা লক্ষ্য পূরণ করতে চাই, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি সেটাই করব। এমনটা বলে নীলাবন্তী নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। এই গ্রামে মহেন্দ্র নামের এক জমিদারও থাকত। একদিন রাত ২টোর সময় মহেন্দ্রর বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। ওনার কম বয়সী ছেলে অদ্ভুত আচরণ করছিল। ও হাতে চাকু নিয়ে নিজের হাত কাটছিল। ওর চোখের মনি লাল হয়েছিল আর মুখ দিয়ে চিৎকার করে মেয়েদের আওয়াজ বার করছিল। এমনটা বলেই ও মহেন্দ্রর হাতে ছুরি দিয়ে পোজ বসিয়ে দেয়। তাড়াতাড়ি কোনো ওঝাকে ডেকে নিয়ে আসো, কোন প্রেতাত্মা ওর মধ্যে ভর করেছে। মাটিতে বসে ও নিজের পায়ের মাংস কেটে নিজেই খাচ্ছিল। এসব দেখে সবাই খুব ভয় পেয়ে উঠল। এমন চিৎকার শোনার পর নীলাবন্তী নিজের হাতে একটা বই তুলে নিল আর কিছু না বলে ওই বাড়িতে পৌঁছে যায়। আপনারা কিছু সময়ের জন্য ওকে আর আমাকে একা ছেড়ে দিন। নীলাবন্তী সব বলার পর সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এবং তারপর সে ভেতর থেকে দরজা আটকে দেয়। তুই বাঁচাবি একে, এই দেখ। যেই ছেলেটা নিজের পেটের মধ্যে ছুরির কোপ বসাতে যাবে, তখনই যেই নীলাবন্তী বইটা খুলে পড়তে শুরু করলো, ছুরিটা ছেলেটার হাত থেকে নিচে পড়ে যায় এবং ছেলেটা কানে হাত দিয়ে জোরে চিৎকার করতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা ওর চিৎকার শুনে ভীষণই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পরেই সব শান্ত হয়ে যায়। নীলাবন্তী ঘরের দরজাটা খুলে দিল। অন্যদিকে অজ্ঞান হয়ে ছেলেটা নিচে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই ঘটনার পর থেকে নীলাবন্তীর নাম গ্রামে উজ্জ্বল হয়ে উঠল। কিছুদিন পরে সেই গ্রামে এক তান্ত্রিক এলো। উনি গ্রামের এক গাছের তলায় বসে দিনরাত মন্ত্র জপ করছিলেন এবং মানুষদের অনেক সাহায্য করতেন। একদিন উনি গ্রাম প্রধানকে নিজের কাছে ডেকে পাঠালেন। গ্রাম প্রধান তার কাছে পৌঁছল। সে তখন চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিলেন। এই গ্রামে অনেক বড় বিপদ আসতে চলেছে। আস্তে আস্তে ও এই গ্রামকে ধ্বংস করে দেবে। আপনি কার কথা বলছেন? কে শেষ করে দেবে? সেই মেয়ে যে রাতের অন্ধকারে জঙ্গলের দিক আর সেখানে গিয়ে কি করে সেটা আজ অবধি কেউ জানতে পারেনি। ও তো নীলাবন্তী মা আমাদের, কিন্তু এই গ্রামকেও কিভাবে শেষ করবে? ও তো গ্রামের লোকেদের সব অসুবিধা থেকে উদ্ধার করে। এই সব ওর পরিকল্পনা মাত্র। প্রথমে ও নিজের ওপর সকলের বিশ্বাস আনবে, এরপর ধীরে ধীরে ও গ্রামের প্রতিটা বাচ্চাকে বলিতেও চড়াবে। এসব শোনার পরেই কেউই ওই তান্ত্রিকের কথা বিশ্বাস করল না। কিন্তু ওই তান্ত্রিক গ্রামের লোকেদের মনে সন্দেহের বীজ বুনতে শুরু করলো। একটা সন্ধ্যায় কয়েকটা বাচ্চা খেলতে খেলতে জঙ্গলের মধ্যে চলে যায়। ওরা দেখতে পায় কিছু দূরেই নীলাবন্তী কোথায় যেন যাচ্ছে। আরে ওই দেখ নীলাবন্তী দিদি, চল চল সবাই দিদির কাছে যাই। না না, আমরা যাব না,
অনেক রাত হয়েছে, তোর যেতে ইচ্ছা করলে তুই যা। বাকি অন্য ছেলেরা রিঙ্কুকে জঙ্গলে রেখে চলে যায়। রিঙ্কু সেই রাস্তায় ধরল যেখান দিয়ে নীলাবন্তী হেঁটে যাচ্ছিল। নীলাবন্তী দিদি, তুমি কোথায়? ও দেরি না করে রিঙ্কুর হাতটা ধরে ফেলল এবং ধারালো বড় বড় নখ দিয়ে চোখের মধ্যে গেঁথে দিল। রিঙ্কুর চিৎকার যেন জঙ্গলের মধ্যেই আবদ্ধ থেকে গেল। যখন গ্রামের অন্য বাচ্চারা নিজেদের বাড়িতে পৌঁছয় তখন রিঙ্কুর বাবা বাকি বাচ্চাদেরকে রিঙ্কুর ব্যাপারে জিজ্ঞাসা করে। কাকু, আমরা রিঙ্কুকে নীলাবন্তী দিদির পেছনে পেছনে জঙ্গলের ভেতরে যেতে দেখেছি। আমরা ভয় পেয়ে ওকে ওই জঙ্গলে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি। এটা শোনার পর রাজু খুব ভয় পেয়ে যায়। উনি গ্রামের অন্য কয়েকজন সদস্যকে নিজের সঙ্গে নিয়ে রিঙ্কুকে খোঁজবার জন্য বেরিয়ে পড়ল। যখন উনি রিঙ্কুর লাশটা জঙ্গলের মধ্যে খুব খারাপ অবস্থায় খুঁজে পেলেন, উনি তখন দুঃখে পাহাড়ের মতো যেন ভেঙে পড়লেন। রিঙ্কু বাবা, বাবা। কিছুক্ষণ পর কৃষ্ণকান্তের বাড়ির বাইরে রাজু কয়েকটা লোক নিয়ে পৌঁছে যায়। কৃষ্ণকান্ত, আরে ও কৃষ্ণকান্ত, বলুন কি হয়েছে? আমার ছেলে বন্ধুদের সাথে জঙ্গলে খেলবার জন্য গেছিল, তারপরও জঙ্গলের মধ্যে নীলাবন্তীর পেছনে পেছনে যায়। এখন দেখো আমার ছেলের লাশ খুঁজে পেলাম জঙ্গলে। এমনটা শুনে কৃষ্ণকান্ত খুবই ভয় পেয়ে গেলেন। এর মধ্যেই নীলাবন্তী বাড়ি ফিরে এসেছিল। ও দেখতে পেল বাড়ির বাইরে অনেকে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের দেখে ও অবাক হয়ে গেল। বল, তুই আমার ছেলে রিঙ্কুকে কেন মেরেছিস? এসব আপনি কি বলছেন? ও তোর পেছন পেছন ওই জঙ্গলে গেছিল। আমি সেই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো জঙ্গলে একাই ছিলাম। তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, তুই হিংস্র প্রেতাত্মা। এমন তর্ক অনেকক্ষণ ধরে চলতে থাকলো। নীলাবন্তীর কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই গ্রামের লোকেরা রাজুকে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে তান্ত্রিক গ্রামের লোকেদের মনে ভয় ঢোকানোর কাজ চালিয়ে যাচ্ছিল এবং এর প্রভাব যে গ্রামের লোকেদের ওপর পড়ছিল সেটা সে বুঝতে পারছিল। এখনো নীলাবন্তী জঙ্গলে গিয়ে বই লেখার অভ্যাস ছাড়তে পারেনি। একদিন রাতে ও যখন জঙ্গল থেকে বাড়ি ফিরল তখন কৃষ্ণকান্ত দেখতে পেল ওর হাতে প্রত্যেক দিনের মতো সেই বইটা রয়েছে, কিন্তু আজ যে অন্য হাতেও কিছু একটা ছিল তার। নীলাবন্তী ওই জিনিসটা আলমারির মধ্যে তুলে রাখলো, কিন্তু জিনিসটার চমকে সারা ঘর আলোকিত হয়ে উঠল। ওটা একটা নীল রঙের হিরে ছিল। আরে এত দামি হিরে, আমরা তো গ্রামের সব থেকে বড় লোক হয়ে গেলাম। এমনটা বলে নীলাবন্তীর বাবা যেই হাতে হিরেটা তুলতে যাবে, না বাবা, তুমি এটা ব্যবহার করতে পারবে না। এই হিরে আমি সিদ্ধি লাভে পেয়েছি। এই রকম আরো 6টা হিরে আমাকে সিদ্ধি লাভ করতে হবে। তারপরে আমি তোমায় সারা জীবনের জন্য গুপ্তধন সঞ্চয় করে দেব আর আমার বিধিও পূরণ করে নেব। ততক্ষণ তুমি এই হীরের উপর এক ফোঁটাও নজর দেবে না। কৃষ্ণকান্তের এই কথা শুনে খুবই খারাপ লাগলো। পরের দিন রাতে এমনই ভাবে নীলাবন্তী ওই একই রকম হিরে বাড়িতে নিয়ে এলো এবং রোজ এমন করতে করতে 7টা হিরে এমন ভাবে একত্রিত করলো। সকালে নীলাবন্তী যখন ঘুমিয়েছিল একটা লোক কৃষ্ণকান্তের সাথে দেখা করতে এলো। কৃষ্ণকান্ত বাবু, তান্ত্রিক মা আপনাকে ডেকেছেন। উনি বলছিলেন খুব জরুরি একটা কথা আপনাকে বলতে চান। নীলাবন্তী এই বিষয়ে জানার আগে দুপুরবেলা লুকিয়ে তান্ত্রিক মায়ের কাছে চলে আসুন। এসব শোনার পর কৃষ্ণকান্তের মনে হাজারো প্রশ্ন উঠতে শুরু করলো। দুপুরবেলা যখন কৃষ্ণকান্ত তান্ত্রিক মায়ের কাছে পৌঁছল, সেখানে গ্রাম প্রধান এবং কয়েকজন লোকও উপস্থিত ছিল। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো কৃষ্ণকান্ত। তোর মেয়ে একজন ডাইনি। গ্রাম থেকে রোজ যে বাচ্চা উধাও হয়ে যায় এটাই তার প্রমাণ। না, আমার মেয়ে ডাইনি নয়। ও আমার জন্য গুপ্তধন প্রাপ্ত করার জন্য তপস্যা করছে। ওই রকম কিছুই করবে না। যদি ও তোকে বড় লোকই করতে চাইতো তাহলে ওই 7টা হীরের মধ্যে একটাও তোকে দিল না কেন? বল আমায়। আর ওই উপন্যাসে ও কি এমন লেখে আজ অবধি বলেনি কেন তোকে? এই কথা শোনার পর কৃষ্ণকান্ত কোনো উত্তর দিতেই পারল না। আজ রাতে যখন ও জঙ্গলে যাবে তখন আমরা সবাই ওর পিছু নেব। তখন আমি ওকে ওর আসল রূপে নিয়ে আসব। তখন আমরা সবাই এটাও জানতে পারবো যে ও জঙ্গলে আসলে কি করে, ওই উপন্যাসেই বা ও কি লেখে। রাতে নীলাবন্তী ওই 7টা হিরে এবং বইটা নিজের হাতে তুলে নিল এবং জঙ্গলের দিকে রওনা দিল এবং তার পেছনে পেছনে তান্ত্রিক মা, কৃষ্ণকান্ত এবং গ্রামের গ্রাম প্রধানও যেতে শুরু করল। নীলাবন্তী 7টা হিরে গোল আকারে সাজিয়ে রাখল মাটিতে আর তারই মাঝে বসে বই খুলে মন্ত্র জপ করতে শুরু করল। অন্যদিকে সব কাণ্ড সবাই লুকিয়ে লুকিয়ে দেখছিল। হঠাৎই ওখানের আবহাওয়া খারাপ হতে শুরু করলো। জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো।
তখনই নীলাবন্তী ঠিক সামনে ওই গোল করে রাখা হীরের সামনের মাটিটা ফাটতে শুরু করলো, আর সোনায় ভরা কলসি উপরের দিকে উঠে এলো। আরে ভাই, এত গুপ্তধন! এসব দেখার পর লুকিয়ে থাকা লোকগুলো বাইরে বেরিয়ে আসে। কৃষ্ণকান্ত যেই কলসিটাকে ছুঁতে যাবে তখনই তার বিদ্যুতের মতো ঝটকা লাগলো, আর তান্ত্রিক মা যেই নীলাবন্তীর গ্রন্থটাকে চুরি করতে যাচ্ছিল তারও একইভাবে বিদ্যুতের মতো ঝটকা লাগলো। এসব দেখে নীলাবন্তীর খুবই খারাপ লাগলো। এ কি বাবা, তুমি আমার পিছু নিয়েছো, আর তাও এদের সঙ্গে করে নিয়ে। মা, এই গুপ্তধন আমায় দিয়ে দে, আমায় দে। এগুলো তো তোমায় আমি দিয়ে দিতাম বাবা, আমি নিজে হাতেই তোমায় এটা তুলে দিতাম, তখনও তুমি এটা ব্যবহার করতে পারতে, কিন্তু তোমার লোভ লালসা আমার সব কাজে ব্যাঘাত ঘটালো। না, তুই একজন ডাইন। এখন তোর সব সত্যি সকলের সামনে চলে আসছে, তাই তুই অজুহাত দিচ্ছিস। কি বললে তুমি? এমনটা বলেই নীলাবন্তীর চোখ দিয়ে এক লাল রশ্মি বের হলো এবং তাতে তান্ত্রিক মা অনেক চোট পেল। তুমি আমার এই উপন্যাস কেড়ে নিতে চেয়েছিলে, তাই তুমি আমার প্রতি ছায়া বানিয়ে সেটার সাহায্যে গ্রামের বাচ্চাদের প্রাণ নিয়েছো, যাতে সবাই আমায় ডাইনি মনে করে। এসব শোনার পর সবাই যেন অবাক হয়ে গেল এবং তান্ত্রিক মাকে সন্দেহ করতে শুরু করলো। তোমরা সবাই খুব উৎসুক ছিলে না আমার সম্পর্কে জানার জন্য, তাই আমি আমার সব সত্যি সকলের সামনে এক্ষুনি তুলে ধরছি। আমি একজন যোগিনী। যোগিনী যোগ্য লোকে জন্ম নেয়। প্রতি 1000 বছরে একজনই যোগিনী জন্ম নেয় সাধারণ মানুষের মধ্যে। তার মধ্যে পশু পাখি পাহাড় পর্বত সবকিছুর সঙ্গেই কথা বলার ক্ষমতা থাকে। এইভাবে সে পশু পাখি গাছপালার সঙ্গে কথা বলে সব রোগের ওষুধ বানানো, সব রকম জাদুর মন্ত্র বানানো, ত্রিলোকের দরজা খুলতে জানা, আরো কয়েক প্রকার বিধি শিখে একটা উপন্যাসে সে লেখে। এরই মধ্যে সপ্ত দিব্য হীরে প্রাপ্ত হলে যখন উপন্যাস পূরণ হয় তখন সে সেই উপন্যাসকে বিশ্বের ভালোর জন্য এখানেই ছেড়ে দিয়ে সেই সপ্ত হীরের সাহায্যে যোগ্য লোকের দরজা খুলে সেখানেই চলে যায়। এসব শোনার পর সবাই তাকে অবাক হয়ে দেখতে শুরু করলো। তোমাদের জন্য এই পৃথিবীতে আমি এসেছিলাম বাবা, তাই সোনার কলসটা আমি তোমাদের হাতে তুলে দিয়ে এই দুনিয়া থেকে চলে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সবাই আমার সঙ্গে ন্যায় বিচার করোনি। এখন তোমাদের সবার লোভ তোমাদেরই মৃত্যুর কারণ হয়ে যাবে, আর এই উপন্যাস এটাও আর কেউ ব্যবহার করতে পারবে না। আমি এই উপন্যাসকে অভিশপ্ত করছি। যদি কেউ এই উপন্যাস অর্ধেক পড়ে রেখে দেয় সে পাগল হয়ে যাবে, আর কেউ যদি লালসার কারণে এটাকে পুরো পড়তে চায় তার মৃত্যু হবে। যদি কেউ নিঃস্বার্থভাবে এটা পড়তে পারে সেই একমাত্র লাভবান হবে। এমনটা বলেই সে ওই গ্রন্থটাকে মাটিতে ছুঁড়ে ফেলল। ওই গোল করে হিরে রাখা মাটির মাঝখানে দরজা তৈরি হলো, তো সেই দরজা দিয়ে ভেতরে যাওয়ার আগে নীলাবন্তীর আরো একটা কাজ করা বাকি ছিল। পিশাচ দেবায় প্রকটম, পিশাচ দেবায় প্রকটম, পিশাচ দেবায় প্রকটম। এমন মন্ত্র জপ করার পরেই এক বড় পিশাচ সেখানে উপস্থিত হয়। ও এক এক করে কৃষ্ণকান্ত, তান্ত্রিক মা আর বাকি সব লোকেদের মেরে ফেলল, আর তারপরেই ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। ওম যজ্ঞ দেবায় নমঃ, ওম যজ্ঞ দেবায় নমঃ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।